রসায়ন জানি, জৈব রসায়নও শুনেছি, কিন্তু পুষ্টিতে জৈব রসায়নের কি ভূমিকা আছে? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুষ্টিতে জৈব রসায়নের ভূমিকা, এটা আমি 4টে ক্লাস ধরে পড়েছি। হ্যালো 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 এভরিওয়ান, আমি হচ্ছি তোদের অনুষ্কা ম্যাম। এখানে আমি তোদের নিউট্রিশনে ইন ডেপথ পড়াবো ক্লাস 12-এ। এই যে দেখতে পাচ্ছিস জৈব রসায়নের কি ভূমিকা রয়েছে, এইটা কিন্তু আমি 4টে ক্লাসে আলাদা আলাদা করে স্টেপ ওয়াইজ বুঝিয়েছি, ইন ডিটেলসে বুঝিয়েছি। কিন্তু তাও দেখছি তোদের মধ্যে প্রচন্ড পরিমাণে কোয়ারিজ আছে। এই চ্যাপ্টারে অনেক ব্যাপন, অভিশ্রবণ এত কিছু রয়েছে, তাছাড়াও লক অ্যান্ড কি পদ্ধতি রয়েছে, ইনডিউসড ফিড মডেল আছে। তোরা অনেককেই জিজ্ঞেস করছে যে এইগুলো কি হচ্ছে, অনেকের কোয়ারি নিয়ে খুব মানে বুঝতে তোদের সমস্যা হচ্ছে, অনেক কোয়ারি তোদের আসছে। তো সেই জন্য আমি আজকে এসে গেছি একটা ওয়ান শট ভিডিও নিয়ে। একটা চ্যাপ্টারকে আমি খুব সুন্দর করে শর্টে তোদেরকে বুঝাবো। তার মাঝেও যদি তোদের কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু তোদের অ্যাপে চলে যেতে হবে, সেখানে কিন্তু ইন ডিটেলসে তোরা সব পাবি। ঠিক আছে, তাহলে চল শুরু করা যায় আজকে আমার ক্লাস। তাহলে আজকে আমার কি রয়েছে এই ওয়ান শটের ভিতরে, তোরা জানিসই তোদের ফার্স্ট চ্যাপ্টারে কি রয়েছে, উৎসেচক রয়েছে। এবার উৎসেচক কি, উৎসেচক কি জানিস? যখনই আমরা রান্না করি, রান্নাতে যেমন নুন মেশাই, নুন কি করে রান্নার টেস্টটা বাড়ায়, ঠিক সেরকমই উৎসেচক, আর কিছু নয়। আমাদের বডিতে যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, উৎসেচক সেখানে কি করে, রাসায়নিক বিক্রিয়া হারটাকে বাড়ায়, ব্যাস, আর কিছু নয়। কিন্তু একটা টুইস্ট উৎসেচক খেলে যায়, কি জানিস? নিজে অপরিবর্তিত থাকে। উৎসেচক কি করে, এই যে উৎসেচক, উৎসেচক হচ্ছে আমাদের নিজে অপরিবর্তিত থাকছে, অপরিবর্তিত থাকে। তাহলে বুঝতে পারছিস এ সবার সাথেই মেশে, কিন্তু নিজে কিন্তু মিশে যায় না। এটাই হচ্ছে আমাদের উৎসেচকের ধর্ম। তারপরে এরপরে দেখ, আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসেচকের কত বৈশিষ্ট্য। আমরা তো সবাই স্কুলে যাই, পাশাপাশি অনেক বন্ধু আমরা বসি, কিন্তু সবার কি আমাদের ক্যারেক্টারিস্টিক সেম? আরে না, তুই হয়তো ভালোবাসিস মাটন, কেউ ভালোবাসে চিকেন, সেরকম ভাবেই হচ্ছে আমাদের উৎসেচক। কি হচ্ছে দেখ, বলেছে সুনির্দিষ্টতা। আমাদের প্রত্যেকেরই একটা বেস্ট ফ্রেন্ড রয়েছে, সেই বেস্ট ফ্রেন্ডের পাশে গিয়ে কিন্তু আমরা সেই সেকেন্ড বেঞ্চের লাস্টে গিয়ে বা থার্ড বেঞ্চের ফার্স্টে গিয়ে বসি। তাহলে উৎসেচকও সেরকম রে। তুই যখন ভাত ডাল খাচ্ছিস, তাহলে আমাদের বডিতে যে শর্করা ভঙ্গকারী উৎসেচক কিন্তু শর্করার উপরেই কাজ করবে, আবার ফ্যাট ভঙ্গকারী উৎসেচক শুধু ফ্যাটের উপরেই কাজ করবে। তাহলে আমরা উৎসেচকের এই সুনির্দিষ্টতা ধর্মটা আমরা পেলাম। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, যেটাই বলছিলাম, অপরিবর্তিত। ও বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, একদম মেশে না, সব করবে কিন্তু নিজে অপরিবর্তিত থাকছে। আর কি করে জানিস? বিক্রিয়া যখন ঢুকে যায়, বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে যায়, সবসময় বিক্রিয়ার গতিটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এইটাই হচ্ছে উৎসেচকের একটা খুব মূল বৈশিষ্ট্য। আর যেটা আমরা দেখছি উভমুখী বিক্রিয়া, মানে দেখ তুই টোটো করে এক বাড়ি থেকে স্কুলে গেলি, আবার স্কুল থেকে বাড়ি এলি সেই টোটো করে, ঠিক সেরকম ভাবে আমাদের বডিতে রয়েছে জানিস কি, লাইপেজ। আমাদের বডিতে আছে লাইপেজ। ও কি করে, এ হচ্ছে আমাদের একটা ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। এ যেমন আমাদের ফ্যাটটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে, আবার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থেকেও আবার ফ্যাট সংশ্লেষ করে। অর্থাৎ ওই টোটো, লাইপেজ হচ্ছে একটা টোটো, এই টোটো করেই কি হচ্ছে, ফ্যাট ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের কাছে যাচ্ছে, আবার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থেকে কিন্তু সেই টোটো করেই ফ্যাটের কাছে আসতে পারছে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা কি, উৎসেচকের বৈশিষ্ট্য। এবার নেক্সট যেটাতে আমি আসছি সেটা হচ্ছে যে আমাদের এই উৎসেচক কি। এবার উৎসেচকটাকে একটা জিনিস ধরে রাখ, উৎসেচককে একটা মানুষ ধর। আমাদের কি আছে, হাত আছে, পা আছে। হাত পা আছে বলেই তো আমরা অ্যাক্টিভ, না হলে যদি আমাদের হাত পায়ের মধ্যে কোনো একটা ভেঙে যেত, কি হয়, আমরা কারোর উপর ডিপেন্ড হয়ে পড়ি। উৎসেচকের গল্পটাও জানিস ঠিক সেরকমই। প্রথমেই দেখ রয়েছে অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইমে কি আছে দেখ, অ্যাপো এনজাইমটা কেমন একটা ফিকে ফিকে টাইপের। এখানে হচ্ছে, এটা হচ্ছে উৎসেচকে শুধুমাত্র প্রোটিন পায়, এখানে কিন্তু নন প্রোটিন পার্টটা নেই। অর্থাৎ এর হাত আছে কিন্তু এর পা নেই, তাহলে এ কি অ্যাক্টিভ থাকবে? অ্যাক্টিভ নয়, অবশ্যই নয়। এটা দেখ লেখাই আছে এ নিজে সক্রিয় না। তাহলে অ্যাপো ওয়ার্ডটা পেলেই আমরা বুঝে যাবো এটা উৎসেচকের কি, প্রোটিন পার্ট। দেখ ছবিটা কতটা সুন্দর আর কতটা চমৎকার। যখন আমরা পড়াশোনা করতাম জানিস, এইরকম এত কালারফুল কিছুই পেতাম না। ওই বইয়ে টুকটাক ছবি আর নিজের ইমাজিনেশনে আমাদের পড়াশোনা করতে হতো। আর এখন তোদেরকে আমরা কিছু কষ্টই দিচ্ছে না, সবকিছু ভাবার একটা সুন্দর একটা ভিজুয়াল একটা ভিউ দিচ্ছি, যাতে তোরা সুন্দরভাবে দেখিস আর পড়িস। দেখলেই তোদের পড়া হয়ে যাবে, এক্সট্রা করে বই খুলে পড়তেই হচ্ছে না। এরপরে নেক্সট যেটা আসি সেটা হচ্ছে দেখ কো ফ্যাক্টর। কো ফ্যাক্টরে কি হয় জানিস, কো মানে হচ্ছে কলিগ। যখন আমরা যে কোনো জায়গায় পড়াশোনা করতে যাই বা কাজ করতে যাই,
আমাদের কলিক থাকে, সেরকম ভাবে উৎসেচকেরও একটা কলিক আছে। এই যে উৎসেচকটাকে দেখছে, এটা প্রোটিন পার্ট, এই প্রোটিন পার্টের গায়ে বসে যাবে হচ্ছে আমাদেরকে এই কোফ্যাক্টর। এখানেই দেখে নে রয়েছে আমাদের এই প্রোটিন পার্ট, এটা হচ্ছে আমাদের প্রোটিন পার্ট, এটা হচ্ছে আমার নন প্রোটিন পার্ট। এই প্রোটিন আর নন প্রোটিন পার্ট মিলিয়ে আমাদের তৈরি হচ্ছে হলো এনজাইম। তাহলে বললাম যেটা মানুষের সাথে তুলনা করলাম আমি কাকে, উৎসেচককে। তাহলে দেখ যেটা রয়েছে প্রোটিন আর নন প্রোটিন পার্টটা নিয়েই হচ্ছে আমাদের কি হলো এনজাইম। মানুষের সাথে আমি তুলনা করলাম কাকে, উৎসেচককে, হাত আর পা, ঠিক সেরকম ভাবে উৎসেচকের হাত আর পা, প্রোটিন আছে নন প্রোটিন আছে, তাহলেই হয়ে গেল আমাদের হলো এনজাইম। তাহলে কতটা সুন্দর আর কতটা ইন্টারেস্টিং, এই ছবিটা দেখে তো তোদের মাথায় থেকে যাবে, এক্সট্রা করে কিছুই পড়তে হবে না, বইয়ের আর কোনো ভ্যালুই নেই এখন, শুধুমাত্র এই ছবি দেখবি ব্যাস হয়ে যাবে। আরো যদি ভাবিস আরো ডিটেলসটা জানবো, ব্যাস অ্যাপে চলে যাবি, 4খানা পার্ট আছে, সেই পার্টটাকে খুলে জিনিসটা আরো ডিটেলসে বুঝে নিবি। এরপরে দেখ যেটা আছে সেটা হচ্ছে আমাদের উৎসেচকের কাজ। প্রত্যেকটা উৎসেচক একটা পার্টিকুলার ভাবে কাজ করে। কিভাবে কাজ করে, এখানে দেখ রয়েছে একটা সক্রিয় স্থান। সক্রিয় স্থান জানিস কি, প্রত্যেকটা উৎসেচক, ধরে নে এটা আমার একটা উৎসেচক, এটা একটা আমার উৎসেচক, এই উৎসেচকের এই পোর্শনটা হচ্ছে তার সক্রিয় স্থান, অর্থাৎ যেখানে এসে সাবস্ট্রেট যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে তার সক্রিয় স্থান, এটা হচ্ছে তার সক্রিয় স্থান। এইটার উপর ডিপেন্ড করে উৎসেচকের দুটো মডেল আছে। কি মডেল আছে, খুব ইজি আমাদের একটা মডেল আছে, একটা হচ্ছে আমাদের তালা চাবি মতবাদ, আরেকটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। আচ্ছা, তালা চাবি মতবাদ কি, সবাই তো আমরা বাড়িতে তালা চাবি জানি, যখনই আমরা ঘুরতে যাচ্ছি তখন কি দিচ্ছি, প্রত্যেকটা রুমকে আমরা ভালোভাবে তালা দিয়ে চাবি দিয়ে লাগিয়ে যাচ্ছে, নাহলে চোর ডাকাত সবার ভয় রয়েছে আমাদের, তো সেই জন্য ঠিক সেরকম ভাবেই দেখ আমাদের কি রয়েছে, তালা চাবি। এটা হচ্ছে আমাদের তালা আর এটা হচ্ছে আমাদের চাবি। দেখবি ওপরের ঘরে হয়তো তোর যে তালাটা রয়েছে, নিচের ঘরে কিন্তু সেই তালাটা নয়, বা সেই তালা সেই চাবি নয়, আলাদা আলাদা আমাদের থাকে। ঠিক সেরকম ভাবেই হচ্ছে, এইটা হচ্ছে উৎসেচকের সক্রিয় স্থান, এটা হচ্ছে আমাদের উৎসেচকের সক্রিয় স্থান, আর এইখানেই আমাদের অ্যাড হচ্ছে কি, সাবস্ট্রেট অ্যাড হচ্ছে, এই জায়গাটার সাথে খাপ খাচ্ছে বলেই কিন্তু সে অ্যাড হচ্ছে, নাহলে কিন্তু সে অ্যাটাচ হতে পারতো না। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎসেচকের তালা চাবি মতবাদ। আচ্ছা আচ্ছা, এবার তোদের কোয়েশ্চেন আসবে, আচ্ছা ম্যাম তালা চাবি মতবাদ কে দিয়েছেন, এটাও একটা বড় কোয়েশ্চেন, এটা মাথায় রাখবে, কে দিয়েছেন, ফিশার, এমএল ফিশার। এমএল ফিশার হচ্ছে আমাদের তালা চাবি মতবাদের প্রবক্তা, তালা চাবি মতবাদের প্রবক্তা। তাহলে খুব ইজিলি তোদের তালা চাবিটা বুঝতে পেরে গেলি। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে আমাদের যে ইনডিউসড ফিট মডেল। আচ্ছা, ইনডিউসড ফিট মডেলটা কি, এটা হচ্ছে কোসল্যান্ডের তৈরি, এটা হচ্ছে কোসল্যান্ডের তৈরি, আর এটা হচ্ছে এমএল ফিশারের তৈরি। কোসল্যান্ড বলেন উৎসেচককে এ করতে হবে, মানে পরিবেশের সাথে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। একটা জিনিসই মাথায় রাখবি, ইনডিউসড ফিট মডেল মানেই হচ্ছে উৎসেচককে কি করতে হবে, আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে। উৎসেচক ইকুয়ালস টু আমি অ্যাডজাস্ট লিখে রাখি। এর মানেটা মানে বোঝ যে আমরা যখন কোনো নতুন জায়গায় ঘুরতে যাই, আমরা কি করি, সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করি, সেই পরিবেশে যেটা আছে সেটা নেই, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে অ্যাডাপ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কোসল্যান্ড ওটাই বলেছেন উৎসেচককে, তোমার যেমন তুমি সাবস্ট্রেট পাবে সেই অনুযায়ী তুমি তোমার সক্রিয় স্থানের জায়গাটা বদল করবে। এটাই হচ্ছে আমাদের ইনডিউসড ফিট মডেলে রয়েছে, ব্যাস আর কিছুই না। এটা কোসল্যান্ড দিয়েছেন আর এটা হচ্ছে আমাদের এমএল ফিশার দিয়েছেন, ব্যাস এটা হচ্ছে উৎসেচককে অ্যাডজাস্ট করতে বলছে, আর ফিশার বলছেন যে যেমন আমরা শেপ পাবো তেমন আমি গিয়ে বিক্রিয়ককে ঢোকাবো। এরপরে আমাদের দেখ কি আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উৎসেচকের বিশেষ শ্রেণী বিভাগ। সবারই আমাদের শ্রেণী বিভাগ রয়েছে, এখন আমাদের গরমকাল, কালবৈশাখী হচ্ছে, আম পড়ছে, আমেরও শ্রেণী বিভাগ রয়েছে। কারোর দেখি কে বলে যে আমার হিমসাগর ভালো লাগে, কেউ বলে বেগুন ফুলি ভালো লাগে, তাহলে আমেরও যেমন শ্রেণী বিভাগ রয়েছে, আরে উৎসেচকেরও শ্রেণী বিভাগ রয়েছে। আয় চলে আয়, উৎসেচকের কি শ্রেণী বিভাগ রয়েছে সেটা একটু আমরা জেনে নিই। ফার্স্টেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রো এনজাইম। আরে শোন শোন, যখনই কিছু টিপস দিয়ে রাখি, প্রো যখন ওয়ার্ডটা তুই পেয়ে যাবি না, এখানে যে প্রো ওয়ার্ডটা যখনই পেয়ে যাবি তখনই মনে রাখবি কোনো জিনিসের আগের অবস্থা। এবার কোনো জিনিসের আগের অবস্থায় কিন্তু আমরা কি থাকি, নিষ্ক্রিয় অবস্থায় থাকি। পরীক্ষার আগে তুই হয়তো বসে বসে সিরিজ দেখছিস, তোর মা তোকে চেঁচাচ্ছে, হ্যাঁ তুই এখন বসে থাক সিরিজ দেখ, ওই যে মায়ের চেঁচানোতে তুই কি করলি, তুই সবকিছু ছেড়ে তুই পড়তে শুরু করে দিলি, মায়ের চেঁচানোটাই তোকে কিন্তু অ্যাক্টিভ করে রাখলো, নাহলে তুই কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিলিস। এটাই হচ্ছে প্রো এনজাইম।
কোনো একটা নির্দিষ্ট রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সে কিন্তু সক্রিয় হয়, না হলে সে কিন্তু একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সে কিন্তু একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে আমাদের প্রো ওয়ার্ডটাকে রেকগনাইজ করতে হবে। আগে যেটা দেখলাম অ্যাপো ওয়ার্ডটা দেখলে আমি বুঝে যাব প্রোটিন, ঠিক সেরকম ভাবে প্রো ওয়ার্ডটা থাকলে আমি বুঝে যাব কি আছে, এর মধ্যে নিষ্ক্রিয় একটা ব্যাপার আছে। চলে এরপরে চলে আসছি অ্যান্টি এনজাইম। আরে অ্যান্টি এনজাইম, অ্যান্টি ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত, সবারই দেখবি আমাদের কেউ না কেউ অ্যান্টি বন্ধু রয়েছে যাকে আমরা পছন্দ করি না। স্কুলে আমাদের বেস্ট ফ্রেন্ডের একটা গ্যাং থাকে, অ্যান্টি পার্টের একটা গ্যাং থাকে, তাদের সাথে আমরা কি একটা ডিস্টেন্স মেনটেন করে থাকি। উৎসেচকের এরকম অ্যান্টি রয়েছে, কি বলবি বল। এখানে কি রয়েছে দেখ, এরা সক্রিয় স্থানের সাথে যুক্ত হয়, উৎসেচককে কোনো কাজ করতে দেয় না। এটাই, যেমন তোর অ্যান্টি বন্ধু কখনোই চাইবে না তুই ভালো মার্কস বা তোর ভালো সাকসেস হোক, ঠিক সেরকম ভাবে উৎসেচকেরও রয়েছে অ্যান্টি। তাহলে উৎসেচকের এই অ্যান্টি কি করে, এটা ভাব উৎসেচক, এটা হচ্ছে উৎসেচকের সক্রিয় স্থান। এবার অ্যান্টি এনজাইম কি করে জানিস, এই পোর্শনে এসে বসে পড়ে, উৎসেচকের এই পোর্শনে এসে বসে পড়ে। তার ফলে কি হয়, উৎসেচক সেই কাজটা করতে পারছে না। এইটাই হচ্ছে অ্যান্টি। যখনই অ্যান্টি ওয়ার্ডটা পাবি তখনই মাথায় রাখবি এ কিছু উৎসেচকের বাজেই করছে। যখনই প্রো ওয়ার্ডটা পাবি তখনই মাথায় রাখবি এটা হচ্ছে আগের অবস্থা, এটা হচ্ছে আগের অবস্থা। আর যখনই আমরা পাচ্ছি কি অ্যান্টি মানে হচ্ছে সে ক্ষতি করছে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই না। এরপরে আমাদের কি আছে দেখ, আইসো এনজাইম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আইসো এনজাইম। আইসো এনজাইম কি করে, ওদের কাজটা একই, ওদের কাজ এক, কিন্তু এদের গঠনের কিছু পার্থক্য থাকে। যেমন তুই আর তোর বন্ধু স্কুলে যাচ্ছে, ড্রেসটা তোদের সেম, কিন্তু তোদের ভেতরের স্বভাব বৈশিষ্ট্য কি সেম নয় তো, ওটাই হচ্ছে আমাদের আইসো এনজাইম। আমরা কি একই স্কুল ড্রেস পরে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আলাদা। ব্যাস, আইসো এনজাইম কমপ্লিট। এরপরে চলে আসি দেখ অ্যালো এনজাইম। আচ্ছা, অ্যালো এনজাইম কি? অ্যালো এনজাইম মানে হচ্ছে যে তুই আর তোর যে বন্ধু স্কুল ড্রেস পরে তো স্কুলে যাচ্ছি, কিন্তু আমরা কি একই বাড়ি থেকে দুজনে স্কুলে যাচ্ছি না। আমার বাড়ি হয়তো এই গলিতে, আমার বন্ধুর বাড়ি পাশের গলিতে, কিন্তু আমাদের ডেস্টিনেশন কিন্তু স্কুল, আর সেম ড্রেস পরেই আমরা যাব। সেটাই হচ্ছে অ্যালো এনজাইম। কত ইজি আর কত রিলেটেবল, কত এক্সাম্পল আমি তোদের দিচ্ছি সেটা আগে বোঝ। তাহলে আমরা এই চারটে পার্ট বুঝে নিলাম। যখনই প্রো দেখবো ম্যামের কথা মাথায় চলে আসবে, সেটা আগের পার্ট। যখনই অ্যান্টি দেখবো ম্যামের কথা মাথায় চলে আসবে, ও আচ্ছা অ্যান্টি, আমার তো অ্যান্টি বন্ধু আছে, অ্যান্টি মানে ও আমার ক্ষতি করছে, অ্যান্টি এনজাইম উৎসেচকের ক্ষতি করছে। আইসো মানে জেনে যাবো যে আচ্ছা আমি আর আমার বন্ধু সেম স্কুল ড্রেস পরে আছি, স্কুলে যাচ্ছি, অর্থাৎ আমাদের দুজনের গঠন একই, ভেতরের ক্যারেক্টারিস্টিক্স আলাদা। অ্যালো এনজাইম আর কি বলবো, সেম জিনিসটাই তোদের বললাম, তুই আর তোর বন্ধু স্কুল ড্রেস পরে যাচ্ছে, দুজনের বাড়ি আলাদা, দুজন আলাদা বাড়ি থেকে স্কুলে যাচ্ছে। এটাই হচ্ছে আমার এই স্লাইড থেকে আমার রয়েছে। এরপরে একটা রয়েছে এনজাইম অ্যাক্টিভেটর বলে একটা টার্ম পাবি। আচ্ছা শোন, এই যে অ্যাক্টিভেটর মানে কি, আমাকে কেউ যদি অ্যাক্টিভ করে, আমাকে যখন কেউ অ্যাক্টিভ করবে সেটাই তো অ্যাক্টিভেটর। আমি হয়তো বসে আছি, ভালো লাগছে না, কিছু হচ্ছে না, হঠাৎ করে আমাকে বলে এই চল আজকে দীঘা বেড়াতে যাবো, এই যে ও আমাকে যে অ্যাক্টিভ করলো, আচ্ছা চল, তখন আমি একদম পুরো ফেস্টিভ মুডে চলে গেলাম, পুরো ভ্যাকেশন মুডে চলে গেলাম, ও আচ্ছা আমাকে তো দীঘা যেতে হবে, ব্যাস আমি দীঘা চলে গেলাম। তাহলে কি, আমি ল্যাদ খেয়ে শুয়ে বসেছিলাম, আমাকে অ্যাক্টিভ করলো। এনজাইমের ক্ষেত্রেও সেটা হয়, তাহলে ওটাই হচ্ছে এনজাইম অ্যাক্টিভেটর। যেমন ট্রিপসিন নিষ্ক্রিয়, কাইমোট্রিপসিনকে সক্রিয় করে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এনজাইম অ্যাক্টিভেটর। তাহলে এনজাইমেরও আমাদের মতন কত সিমিলার বৈশিষ্ট্য আছে সেটা তাহলে দেখ। ব্যাস, এরপরেও কিন্তু আমাদের উৎসেচকের অনেক ভাগ আছে। এরপরে আমাদের জানতে হবে পরিপাককারী উৎসেচক। আমি তো বলেইছিলাম তোদের একদম ফার্স্ট ক্লাসে, আমার সাবজেক্ট মানে হচ্ছে খাওয়া দাওয়া থাকবে, খাওয়া দাওয়াকে ছেড়ে আমি কিন্তু থাকতে পারি। আমার নিউট্রিশনে খাওয়া দাওয়া যেমন থাকবে, উৎসেচককেও তো সেই খাবারের উপরেই কাজ করতে হবে। আমরা দুপুরে কি খাই, ভাত খাই, ভাত ডাল তো থাকে। যেমন আমার খুবই পছন্দের হচ্ছে ঘি, আমি ভাত ডাল পেলে ব্যাস ঘিটা আমি মাখিয়ে নিই, অর্থাৎ আমি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার তাহলে কি হচ্ছে, অ্যামাইলোলাইটিক উৎসেচক শুধুমাত্র শর্করার উপর কাজ করছে, অর্থাৎ এই যে আমি ভাতটা খাচ্ছি, ভাতের উপর কাজ করছে হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক। আচ্ছা দাঁড়া, প্রোটিনটা খাচ্ছি মানে আমি কি ডাল খাচ্ছি, তো ডালের উপর কাজ করছে আমার প্রোটিওলাইটিক উৎসেচক, প্রোটিনটাকেও ভাঙছে। আর কি খেলাম, ঘি খেলাম, তো ঘিয়ের উপর কাজ করছে লাইপোলাইটিক উৎসেচক। এই যে স্লাইড থেকে আমি আরেকটা তোদের ফার্স্ট স্লাইডের সাথে একটা রিলেশনটা আরেকবার মনে করাচ্ছি। প্রথমে আমি কি বলেছিলাম, উৎসেচকের একটা সুনির্দিষ্টতা ধর্ম রয়েছে। এর মানে কি, প্রত্যেকটা উৎসেচক প্রত্যেকটা
পার্টিকুলার বস্তুর উপরেই কাজ করে। দেখে নে, অ্যামাইলোলাইটিক উৎসেচক কিন্তু শর্করার উপরেই কাজ করে, শর্করার উপরেই কাজ করবে। এ কিন্তু কখনোই প্রোটিনের ওপর কাজ করবে না বা ফ্যাটের ওপর কাজ করবে না। সেম এটা, এ কখনোই হচ্ছে কার্বোহাইড্রেটের ওপর কাজ করবে না আর হচ্ছে ফ্যাটের ওপর কাজ করবে না। এটাই হচ্ছে উৎসেচকের সুনির্দিষ্টতা। বোঝাতে পারলাম? স্লাইডটা এতটাই কালারফুল হয়েছে, আমার মনে হয় তোদের এই স্লাইডটা দেখলেই পড়া হয়ে যাবে, আর উৎসেচক নিয়ে কোনো ডাউটই থাকবে না। তারপরেও যদি কোনো ডাউট থাকে, কোনো চিন্তা নেই, কমেন্ট করবি, আমি আবার চলে আসব, আবার তোদের কাছে আসব, কোনো না কোনো একটা উপায় নিয়ে আমি চলে আসব। আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা বুঝতে পারবে না এই জিনিসটা কিন্তু আমার একদম পছন্দের নয়। তাহলে এবার চলে আয় উৎসেচকের আরো কিছু ভাগে। আগেরটা কি দেখালাম? পরিপাককারী উৎসেচক, যারা পরিপাকের সাথে যুক্ত। পরিপাক মানে আমরা সহজ ভাষায় কি জানি? হজম। যখন বিরিয়ানি খাই মা বলে এই জল খা, হজম হবে না, না হলে ওই যে হজম, হজম মানেই পরিপাক। এবার নিশ্চয়ই রিলেট করতে পারছিস। এরপরে কি আছে দেখ, বিপাকীয় উৎসেচক। আচ্ছা, বিপাকীয় উৎসেচক কি? এই জায়গাটা তোদের একটু খটোমটো লাগবে, এখানে কিছু টার্ম আছে, কিন্তু কোনো চিন্তা নেই, অনুষ্কা ম্যাম আছে তো। দেখ, অক্সিডো রিডাকটেজ, এই উৎসেচকের কি কাজ জানি? শুধু জারণ বিজারণ ঘটায়, শুধু জারণ বিজারণ ঘটায়, ব্যাস, আর কিছু নয়। জারণ বিজারণ ঘটানোটাই হচ্ছে এই উৎসেচকের কাজ, ব্যাস, আর কিছু নয়। যখনই জারণ বিজারণ দেখতে পেয়ে যাবি, ব্যাস, অক্সিডো রিডাকটেজকে টিক মেরে দিবি। এরপরে আসছে ট্রান্সফারেজ। আচ্ছা, দেখ, ট্রান্সফারেজের ট্রান্সফার ওয়ার্ডটা আছে, মানে কি? ভাব, এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমি, ঠিক আছে, আর এটা হচ্ছিস তুই, এটা হচ্ছিস তুই, এটা হচ্ছিস তুই, ব্যাস। এখানে কি হচ্ছে? তোর আর আমার মধ্যে কিছু একটা ট্রান্সফার আমি তোকে করব। আমার কাছে একটা সুন্দর পেন আছে, আমার কাছে আছে একটা সুন্দর পেন, আমি কি করলাম? সেই পেনটাকে তোকে ট্রান্সফার করে দিলাম। ঠিক সেরকম ভাবেই হচ্ছে ট্রান্সফারেজ উৎসেচকটা কাজ করে, ট্রান্সফার করে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই না। চলে এরপরে আছে হাইড্রোলেজ। আচ্ছা, একটা জিনিস তুই রিলেট করতে পারবি, হাইড্রোলেজের মধ্যে কেমন একটা জলের গন্ধ পাচ্ছি না? হ্যাঁ রে হ্যাঁ, এরা কি করে? জলের সাহায্যে যৌগটাকে ভেঙে দেয়। জাস্ট দুটো যৌগ থাকবে, জলটাকে ফেলবে, ব্যাস, জল। এখানে হচ্ছে জল, এখানে হচ্ছে মেন কালপ্রিট হচ্ছে জল, মেন কালপ্রিট হচ্ছে জল। তাহলে প্রত্যেকটা উৎসেচকেরই দেখ একটা না একটা কালপ্রিট থাকে, যাকে ও পছন্দ করে না। হাইড্রোলেজ হচ্ছে একদম জলকে ধরে নিয়েছে, ব্যাস। এরপরে দেখ কি আছে, লাইয়েজ। লাইয়েজে কি হচ্ছে? এখানে হচ্ছে যেটা একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। লাইয়েজ মানে মাথায় রাখবি একটা ডাবল বন্ড তৈরি হয়, একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। এ কি করছে? এটিপি আর জল কাউকেই পাত্তা দিচ্ছে না, এটিপি আর জল কাউকেই পাত্তা দিচ্ছে না। যাদেরকে সবাই পাত্তা দেয় তাকে এ পাত্তা দিচ্ছে না, মানে এর অনেক ক্রাশ আছে, এর পিছনে বলছে জানি আমার তোমাকে ভালো লাগে, আমার তোমাকে ভালো লাগে, কিন্তু এ কি করছে? কাউকেই পাত্তা দিচ্ছে না, ও নিজের একদম অ্যাটিটিউড নিয়ে রয়েছে। এটাই হচ্ছে আমাদের লাইয়েজ। আইসোমারেজটা কি? আইসোমারেজটা জিনিসটা কি বললাম? আইসোমার, এই যখন ওয়ার্ডটা থেকে যাবে না, মানে মাথায় রাখবি যে এরা কি করে? গঠনের পরিবর্তন করছে। এই উৎসেচকগুলি অণুর গঠনের পরিবর্তন করছে, পরমাণুর বিন্যাসের পরিবর্তন করছে, এটাই আইসোমারেজ, আর কি? আর কিছুই না। এরপরে কি আছে দেখ, লাইগেজ। লাইগেজ, এরা কি করে? লাইগেজটা তাহলে কি করছে? অণুটাকে ভাঙছে। দেখ, দুজনের মধ্যে এটিপির সাহায্য নিয়ে একটা ভাঙন ধরাচ্ছে, একটা ভাঙন ধরাচ্ছে, একটা সেটাই হচ্ছে আমাদের লাইগেজ। আচ্ছা, চলে আয়। এরপরে, ও মাই গুডনেস, জাস্ট ছবিটা দেখ, জাস্ট ওরা ছবিটা দেখ। আমার সময় যদি এই রকম আমি ছবি পেতাম, তাহলে সত্যি কথা আমি আরো ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। তখন কি করতাম জানিস? নিজেই একটা ইমাজিন করতাম, ও আচ্ছা এইরকম হতে পারে, এইরকম হতে পারে। বইতে তো জানিসই তেমন অতটা কালারফুল ছবি থাকে না। এখন তোদের কাছে আমরা যতটা কালারফুল এনেছি, এই সব ছবি দেখলে কি বলতো, ইজিলি তোর পড়াটা মনে থেকে যাবে, ভুলবি না। সবসময় আমরা দেখলে তো মনে থেকে যায়, ওই কারণেই আমি একদম তোদের কাছে ভিজুয়াল ভাবে নিয়ে চলে এসেছি কি আমার এই সাবজেক্টটাকে। দেখ কি রয়েছে, বি শোষণ। বি শোষণ বলে তোরা একটা ওয়ার্ড পাচ্ছিস। এখানে কি হচ্ছে, আমরা যখন কোনো খাবার খাচ্ছি না, সেই খাবারটা ছোট্ট ছোট্ট ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট টুকরোতে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে কি? তারপরে সেটা ক্ষুদ্রান্তের মাধ্যমে রক্তে গিয়ে মিশছে। আমরা খাবার খাচ্ছি, খাবারটা আসছে এরকম এরকম করে করে করে, খাবারটা কিন্তু জটিল অবস্থায় খাচ্ছিলাম, এইখানে জটিল অবস্থায় খাচ্ছিলাম, এটা কিন্তু চলে আসছে একদম সরল অবস্থায়।
জটিল অবস্থায় খাচ্ছিলাম, কিন্তু চলে এসেছে একদম কি সরল অবস্থায় সে পরিণত হয়েছে। এটা কি করছে? এটা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট অণুগুলো কিন্তু আমাদের রক্তে ঢুকে পড়ছে, যখন সরল অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে তারপরেও রক্তে প্রবেশ করছে। এইটাই হচ্ছে আমাদের বিষ শোষণ। এবার কোথায় কোথায় বিষ শোষণ হয় সেটাও তো জানতে হবে, কেন এই যে ভাত ডাল আর ঘিয়ের গল্পটা বলছে, তাহলে ভাতের কোথায় বিষ শোষণ হয়? দেখ শর্করার আমাদের বিষ শোষণ হচ্ছে জেজুনামে, প্রোটিনের হচ্ছে জেজুনাম আর ইলিয়াম। যেটা সব থেকে আমাদের কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমাদের এই ফ্যাট, সেটা হচ্ছে আমাদের এই ফ্যাট, এখানে আমি স্টার দিয়ে রাখলাম, ফ্যাটের হয়ে থাকে আমাদের এই ল্যাকটিয়ালে। এইটা থেকেই তোদের কিন্তু কোয়েশ্চেন আসে যে ফ্যাটের বিষ শোষণ আমাদের কোথায় হয়। ঠিক আছে, নেক্সট যেটাতে আমি আসছি সেটা হচ্ছে যে আমাদের ব্যাপন। এই জায়গাটা থেকেই তোদের প্রচুর কোয়ারিজ ছিল, ম্যাম ব্যাপনের জায়গাটা একটু বুঝিয়ে দিন, ম্যাম সহায়ক ব্যাপনটা কি, ম্যাম অভিশ্রবণের বিপরীত অভিশ্রবণটা কি। সেই জন্যই তোদের প্রবলেমের একদম সলভ করার জন্যই আমি আজকে চলে এসেছি একদম একটা ওয়ান শট একটা ভিডিও নিয়ে, যাতে সব কিছু তোদের প্রবলেমে তোরা একদম সলিউশন পেয়ে যাস। অনুষ্কা ম্যাম আছি মানে তোদেরকে সলিউশন দেবে। এরপরে কি রয়েছে দেখ, আমাদের ব্যাপন। ব্যাপনে আমাদের কি হয়, জাস্ট একবার যদি ছবিটা দেখে নিস তাহলে ইজিলি বুঝে যাবি। ব্যাপনে অণুগুলো কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে। দেখ এইখানে আমাদের কি ঘনত্বটা বেশি আছে, এখানে আমাদের ঘনত্বটা কি আছে, বেশি আছে, এখানে আমাদের ঘনত্বটা কি আছে, কম আছে। অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কি আসছে, অণুগুলো যখন আসছে কোন পদ্ধতিতে, ব্যাপন। এরপরে কি তোদের আর ভুল হবে? আমার মনে হয় না এরপরে তোদের আর কোনো ভুল হবে। এরপরে দেখ কি বলেছে, এরপরে যেটা বলেছে কিছু কিছু জিনিস আছে না যেটা ব্যাপনের এই যে চলনটাকে খুব ট্রিগার করে। মানে ভাব তুই হয়তো কারোর সাথে তোর মন কষাকষি হয়েছে, থার্ড পার্সন এলো তোকে বুদ্ধি দিচ্ছে, না তুমি ওর সাথে এইরকম ঝগড়া করো, তুমি তার সাথে এইরকম ঝগড়া করো, তাহলে তোর ও যে বুদ্ধি দিচ্ছে থার্ড পার্সন, তার ফলে কি হচ্ছে, তোর দুই বন্ধুর মধ্যে ঝগড়াটা বাড়ছে। ঠিক সেরকম ভাবে হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবার দেখে নি কি বৈশিষ্ট্য। দেখ বলেছে তাপমাত্রা যখন আমাদের বাড়ছে ব্যাপন আমাদের বেড়ে যাচ্ছে। জাস্ট এটা মাথায় রাখবি, তাপমাত্রা বাড়লে আমাদের কি বেড়ে যাচ্ছে, ব্যাপন। অণুর আকার যদি আমাদের কম হচ্ছে ব্যাপন আমাদের বেড়ে যাচ্ছে। এটা তুই ভাব কোনো একটা রোগা আর কোনো একটা মোটু বন্ধু, ব্যাস দুজনে ছুটতে শুরু করলো। মোটু বন্ধুটা কি আগে পৌঁছাবে না রোগাটা আগে পৌঁছাবে? স্বাভাবিকভাবে রোগা বন্ধু আগে পৌঁছাবে। ওই রকম ভাবে ব্যাপনের ক্ষেত্রে অণুর সাইজ যখনই কমে যাচ্ছে আগে গিয়ে সে পৌঁছে যাচ্ছে, আর মোটু সটু অণু সে একদম ধীরে সুস্থে এগোতে এগোতে যাচ্ছে, ব্যাস আর কিছুই না। এরপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ঘনত্বের নতিমাত্রা। ঘনত্বের নতিমাত্রা যত বাড়বে আমাদের ব্যাপনের হারও কিন্তু তত বাড়তে থাকবে। এই ঘনত্বের নতিমাত্রা জায়গাটা তোদের কিন্তু প্রচন্ড পরিমাণে গুলিয়ে যায়। এই পোর্শনটাই কিন্তু আমার একটা ভিডিওতে খুব লং আমি ডেসক্রাইব করেছিলাম। আমি চাইবো এই ঘনত্বের নতিমাত্রার জায়গাটা বোঝার জন্য তুই সেই ভিডিওটা গিয়ে একবার ভালোভাবে দেখে, তাহলে কিন্তু এই পোর্শনটা তোর আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যেটাই আমি আসছি সেটা হচ্ছে অভিশ্রবণ। আরে ব্যাপন চলে এলো অভিশ্রবণ আসবে না? ব্যাপন আর অভিশ্রবণ হচ্ছে দুই ভাই, ব্যাপনকে পেলেই তুই অভিশ্রবণকে পেয়ে যাবি। কিন্তু একজন যদি নর্থ পোল হয় এক ভাই, আরেকজন ভাই হচ্ছে সাউথ পোল, যেটা আমাদের হয়ে থাকে দুই ভাই বোনের মধ্যে, ঠিক সেরকম ভাবেই হচ্ছে অভিশ্রবণ। অভিশ্রবণে কি হয় জানিস, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে অণুগুলো যায়, কম থেকে বেশিতে যাচ্ছে অণুগুলো, সবসময় মাথায় রাখতে হবে কম থেকে বেশিতে যাচ্ছে। আমরা ব্যাপনে যেটা দেখেছিলাম যে বেশি থেকে কমে যাচ্ছে, অভিশ্রবণে দেখবো কম থেকে বেশি যাচ্ছে। আরে দাঁড়া আরেকটা টুইস্ট রেখে দিয়েছে অভিশ্রবণ, কি জানিস, এইখানে একটা অর্ধভেদ্য পর্দা, এটাই হচ্ছে আমার অভিশ্রবণের একটা টুইস্ট। যে কোনো লাভ স্টোরিতে দেখবি একটা টুইস্ট থাকে, ঠিক সেরকম ভাবে হচ্ছে আমাদের এই লাভ স্টোরির গল্পেও একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে আমাদের এই অর্ধভেদ্য পর্দা ঘটিয়ে দিয়েছে। কিন্তু চলে এবার নেক্সট টপিকে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে অন্ত অভিশ্রবণ কাকে বলে আর বহি অভিশ্রবণ কাকে বলে। অন্ত অভিশ্রবণে আমাদের কি হচ্ছে আর বহি অভিশ্রবণে আমাদের কি হচ্ছে। অন্ত আর বহি দুটো আমরা টার্ম পাচ্ছি। অন্ত মানে কি, ভেতরে, বহি মানে বাইরে। হ্যাঁ রে হ্যাঁ, সেটাই। অন্ত মানে কোষের ভেতরে জল ঢুকে যাচ্ছে, বহি মানে কোষ থেকে জল বেরিয়ে যাচ্ছে। নর্মালি কোষের ভেতরে, এটা আমাদের কোষ, এটা আমাদের কোষ, জল কিন্তু ভেতরে ঢুকছে হচ্ছে অন্ত অভিশ্রবণের ক্ষেত্রে, ঠিক আছে। আর বহি, বহি মানে কি, বাইরে, তো সেটাই তো, ব্যাস। এটা হচ্ছে আমার কোষ, এটা হচ্ছে আমার কোষ,
কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। আরে কোনো জিনিস জল যদি কোষ থেকে বাইরে বেরিয়ে যায় কি হবে? শুকিয়ে যাবে তো। ওটাই হচ্ছে বহিঃ অভিস্রবণের ক্ষেত্রে। আর অন্ত অভিস্রবণে কি হচ্ছে? কোষের মধ্যে যখন জলটা ঢুকছে কোষটা একদম ফুলে ফেপে মোটু সোটু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অন্ত অভিস্রবণের লাভ স্টোরির একটা টুইস্ট প্লাস এটা একটা গল্প। এবার চলে আমাদের কি রয়েছে এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পর্দা। পর্দা মানে কি? আমাদের অনেক ধরনের ভাব, তোর কাছে অনেক আমাদের বাড়ির সামনে রাস্তা থাকে, প্রত্যেকটা রাস্তার দিকে কিছু কিছু ফিচার রয়েছে। কোনো রাস্তায় প্রচন্ড পরিমাণে গর্ত রয়েছে, কোনো রাস্তা একদম স্মুথ, কোনো রাস্তায় দেখবি দুপারে সুন্দর গাছ রয়েছে। প্রত্যেকটা রাস্তা আমাদের বাড়ির পাশাপাশি দিকে অনেক ধরনের। আরে হ্যাঁ, ওরকমই হচ্ছে আমাদের পর্দা। এটা হচ্ছে অনুর রাস্তা। আমাদের যেমন রাস্তা আছে আর অনুরও তো রাস্তা আছে, যে রাস্তা দিয়ে সে যাতায়াত করবে। আয় চলে এই জিনিসটা এবার চলে আসে। ফার্স্টে আমাদের কি রয়েছে? অভেদ্য পর্দা। অভেদ্য, আরে আমি সবসময় বলবো যে টার্মটা আছে না, সেই টার্মটা ভালোভাবে মাথায় রাখবি। টার্ম থেকেই তোরা কিন্তু আনসার পেয়ে যাবি। তোরা স্টুডেন্টরা কি করিস? বসে বসে শুধু মুখস্থ করে যায়। আচ্ছা ম্যাম তো নোট দেয়, ম্যামের নোট মুখস্থ করে যায়, ম্যামের কথা আমি শুনবো। এরাই তোরা হচ্ছে স্টুডেন্টরা এইরকমই ভাবিস, কিন্তু আমি বলবো জিনিসটা বোঝ। অভেদ্য জিনিসটা যদি বুঝে যাস আর ভেতরের কোনো জিনিস তোকে পড়তেই হবে না। কত ইজি ব্যাপারটা দেখ। আর এই ছবিটা জাস্ট মাথায় রাখ, তাহলে তো আর কিছু পড়তেই হবে না। অভেদ্যতে দেখ কি বলেছে। অভেদ্য মানে কি? যেটা ভেদ করতে পারছে না। ভেদ্য মানে কি? যেটা ভেদ করছে, যেটা ভেদ করছে, যেটা ভেদ করে সেটা হচ্ছে আমার ভেদ্য পর্দার। অভেদ্য মানে যেটা ভেদ করে না। এখানে দেখ অণুগুলো কিন্তু ঢোকার চেষ্টা করছে, কিন্তু একে ভেদ করতে পারছে, কে লেয়ারটাকে পারছে না, তাহলে এটাই অভেদ্য পর্দা। আর কি? এটাই অভেদ্য পর্দা। রাবার, এক্সাম্পল রাবার। নেক্সট যেটা আমি আছে এটা ভেদ্য পর্দা। আরে ভেদ্য মানে যে ইজিলি ভেদ করা যায়, ব্যাস দ্যাটস ইট। কত বড় বড় খাপ আছে দেখ, অণুগুলো ইজিলি কি করছে? ভেদ করে যাচ্ছে, দ্যাটস ইট। এরপরে অর্ধভেদ্য। অর্ধভেদ্য মানে কি? কিছু কিছু জায়গা দিয়ে ভেদ করতে পারবে, কিছু কিছু জায়গা দিয়ে ভেদ করতে পারবে না। অর্ধভেদ্য মানে বলে যে শুধুমাত্র দ্রাবক অণুগুলোই যাতায়াত করতে পারবে। এখানেও একটা আমি টুইস্ট রাখলাম। দ্রাবক আর দ্রাবর একটা সুন্দর গল্পও কিন্তু আমি ভালোভাবে পড়িয়েছি ক্লাসে। দ্রাব আর দ্রাবক কি সেটা বুঝতে গেলেও কিন্তু তোকে সেই ক্লাসটাকে একটু ভিজিট করতে হবে, সেই ভিডিওটা একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অর্ধভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা মানে কি? নিয়ন্ত্রিত ভাবে যেতে পারবে। নিয়ন্ত্রিত মানে মানে ভাব কোনো একটা বাড়িতে তুই ঢুকতে যাবি, সেই বাড়ির সামনে সিকিউরিটি গার্ড রয়েছে। বা আমাদের সবার ক্ষেত্রে আমি যখন কলেজে পড়তাম কি হতো জানিস? কলেজের সামনে একটা সিকিউরিটি গার্ড থাকতো। একদম গলায় যদি আমার আই কার্ডটা না থাকতো কলেজে ঢুকতেই দেবে না, হাজারখানা অশান্তি করতো। ওই যে সিকিউরিটি গার্ড, সেটাই হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। ব্যাস এই জিনিসটা মাথায় রাখ, তাহলে কিন্তু এই পর্দাটা তোরা ভালোভাবে বুঝতে পারবি। এরপরে দেখ নেক্সট আমি কোথায় আছি। আরে 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 কি সুন্দর, কি সুন্দর ছবিটা, জাস্ট দেখ। আমি তো জাস্ট দেখে অবাক, মানে এই রকম ভাবেও সাবজেক্টকে আনা যেতে পারে, কতটা ভিজুয়ালাইজ করতে পারছিস তোরা, জাস্ট শুধু সেটা দেখ। কি বলেছে? দ্রবণের প্রকৃতি আর কোষের প্রতিক্রিয়া। এখানে আমরা তিন ধরনের দ্রবণ পাবো। একটা পাবো আমরা হাইপোটনিক, একটা পাবো আমরা আইসোটনিক, আরেকটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে হাইপারটনিক। আচ্ছা আইসোটনিকটা কি? আইসোটনিক মানে মাথায় রেখে দিবি, আগে আমি আইসো দিয়ে স্টার্ট করি। আইসোটিক, আইসোটনিক মানেই মাথায় রেখে দিবে ব্যালেন্স স্টেট। আইসোটনিক বললেই মাথায় রেখে দিবি এটা হচ্ছে আমাদের ব্যালেন্স স্টেট। ভালোভাবে আমি লিখে দিচ্ছি ব্যালেন্স স্টেট। এটা হচ্ছে ব্যালেন্স, যখন আমাদের কি ঘনত্ব যখন দুটোতেই সমান থাকে সেটা হচ্ছে ব্যালেন্স স্টেট, হচ্ছে আইসোটনিক। হাইপো আর হাইপারের মধ্যেই একটু সমস্যা রয়েছে। হাইপোটনিকে কি বলেছে? এখানে কি হয়? জল কোষের ভেতরে ঢুকছে। এইটা হচ্ছে আমাদের কোষ, এটা হচ্ছে আমাদের কোষ। জল হচ্ছে দেখ ভেতরে ঢুকছে, জল হচ্ছে আমাদের ভেতরে ঢুকছে, যার ফলে কি হয়ে যাচ্ছে? কোষ স্ফীত হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আরেকটা টার্ম দিয়েও বোঝানো যায়, সেটা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস। সেটা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস। ডিপ্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস, এটা হচ্ছে ডিপ্লাজমোলাইসিসেরও গল্পটা কিন্তু সেরকমই, যে ভেতরে
কোষের ভেতরে জলটা ঢুকছে, কোষ মোটু হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এরপরে আইসোটনিক তো বলেই দিলাম, ব্যালেন্স স্টেট। এরপরে হচ্ছে হাইপারটনিক। হাইপারটনিকে জাস্ট দেখ কোষটার অবস্থা, জাস্ট দেখ কোষটা একদম দুমড়ে মুচড়ে গেছে, কোষটার অবস্থা দেখ, কোষটা দুমড়ে মুচড়ে গেছে। কেন? কোষ থেকে তো জল বেরিয়ে যাচ্ছে, তাহলে কোষের অবস্থাটা কি হবে ভাব। ব্যাস, এইটারও একটা টার্ম আছে, এটা হচ্ছে ডিপ্লাজমোলাইস, জাস্ট একটা ডি ওয়ার্ড থাকবে, এইটা হবে প্লাজমোলাইসিস। তাহলে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের প্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস। তাহলে এই জায়গাটা থেকে আমি তোকে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিসের সুন্দর গল্পটা বুঝিয়ে দিলাম। ব্যাস, এটাই হচ্ছে, এটা হচ্ছে তোর লাভ স্টোরি। ফার্স্ট একদম ব্যালেন্স স্টেট, কোনো ঝগড়াঝাটি হচ্ছে না, তারপরেই হচ্ছে ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে। ব্যাস, এটা হচ্ছে হাইপার অবস্থায়, কখনো তুই হাইপার হয়ে যাচ্ছিস আর কখনো তুই হাইপো হয়ে যাচ্ছিস, কখনো তুই ডিপ্রেসড হয়ে যাচ্ছিস আর কখনো তুই প্রচন্ড রেগে যাচ্ছিস তোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের। এটাই হচ্ছে আমার কি পর্দা, বিভিন্ন ধরনের দ্রবণের প্রকৃতি। ব্যাস, দেখলি লাভ স্টোরি দিয়েও কিন্তু আমি নিউট্রিশনটাকে বুঝিয়ে দিতে পারছি। এরপরে কি রয়েছে? এরপরে দেখ রয়েছে সহায়ক ব্যাপন। এক্ষুনি তোরা ভাববি, আচ্ছা ম্যাম ব্যাপন পড়ালেন, সহায়ক ব্যাপনটা কি? হ্যাঁ রে, সেম জিনিস, জাস্ট একটা সহায়তাকেও একটা করছে, সেম জিনিস। মানে দেখ, তুই আগে স্কুল থেকে বাড়ি যেতিস হেঁটে হেঁটে, কারোর প্রয়োজন তোর লাগতো না, তুই ভাবতিস আমি নিজে একাই 100। কিন্তু সহায়ক ব্যাপনের ক্ষেত্রে কি হচ্ছে জানিস? তোর একটা সহায়তা লাগছে। কার সহায়তা? টোটোর। তুই ভাবছিস, তুই এবার মাকে বলে দিলি, মা আমি না আর হেঁটে যেতে পারবো না, আমার ভালো লাগছে না, এত গরম তো এখন পড়ছে, তার মাঝে তো বৃষ্টিও হয়ে যাচ্ছে। বলছিস মা প্রচন্ড পরিমাণে গরম লাগছে, আমি এত যাবো না, আমি টোটো করে যাবো। তুই টোটোর সাহায্য নিচ্ছিস। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অণুগুলো কার সাহায্য নিচ্ছে জানিস? প্রোটিনের সাহায্য নিচ্ছে। অণুগুলো কার সাহায্য নিচ্ছে? প্রোটিনের সাহায্য নিচ্ছে। তাহলে সুন্দর, আমার একটা ছোট্ট ছবি দেখে নে, আমি কিভাবে ইমাজিন করে পড়াশোনা করতাম। আমি তখন ইমাজিনেশনে এইরকম পড়তাম যে এটা একটা অণু, এটা আমার একটা কিউটিপাই অণু, ঠিক আছে। এ কি করছে? এ তার এই জায়গা থেকে, এটা হয়তো ওর স্কুল, এটা আরেকটা অণু, এটা হয়তো অণুর বাড়ি, সেখানেও টোটোর সাহায্য নিচ্ছে। ও কার সাহায্য নিচ্ছে? চাকা আছে এরকম একটা টোটোর সাহায্য নিচ্ছে। ভাববি ম্যামের আঁকা, আরে ম্যামের আঁকা দেখে তোরা হাসবি সেটা জানি, কিন্তু ম্যাম কিন্তু তোকে তোর কিউটিপাই ফেসটাকে কিন্তু তুলে ধরেছে। এটাই হচ্ছে আমার কি সহায়ক ব্যাপার। তুই স্কুল থেকে বাড়ি আসছিস কার সাহায্য নিয়ে? টোটোর সাহায্য নিয়ে। বাস, এটাই। অণুগুলো তার এক স্থান থেকে আরেক স্থানে আসছে কার সাহায্য নিয়ে? প্রোটিনের সাহায্য নিয়ে। টোটোর বদলে এখানে কে ঢুকবে? টোটোর বদলে এখানে ঢুকবে হচ্ছে আমার প্রোটিনের সাহায্য নিয়ে। ঠিক সেরকম ব্যাপনের মতনই ব্যাপারটা। এটা হচ্ছে তোর বেশি ঘনত্ব, এটা হচ্ছে তোর কম ঘনত্ব। ব্যাস, ব্যাপনের মতোই ও কিন্তু বেশি থেকে কম ঘনত্বে যাচ্ছে, কিন্তু একটা প্রোটিনের প্রয়োজন হচ্ছে। ব্যাস, এইটাই হচ্ছে আমার ছবি। আমি যখন পড়েছি আমি কিন্তু এই রকম ছবি আমি ফলো করতাম, কিন্তু এখন তোদের ছবি দেখ, মানে কতটা ডিফারেন্স। এরপরে আরেকটা গল্প রয়েছে, তোর আর তোর বন্ধুর স্কুল থেকে বাড়ি ফেরার আরেকটা ছোট্ট গল্প বলি, চলে আয়। এখানে ফার্স্টে আমাদের রয়েছে এক পরিবহন, ইউনিপোর্ট। মানে কি, তোর বেস্ট ফ্রেন্ড আজকে আসেনি, তুই ভাবছিস আচ্ছা ঠিক আছে আসেনি, স্কুল থেকে তো আমাকে বাড়ি যেতেই হবে, আমি একা একা যাবো। একা একা আসছিস, তোর প্রচন্ড পরিমাণে মন খারাপ। এখানে তুই, এটা হচ্ছে প্রচন্ড পরিমাণে তোর মনটা আজকে খারাপ, তুই একা একা আসছিস। এটা হচ্ছে ইউনিপোর্ট, অণুগুলো যখন একই দিকে প্রবাহিত হচ্ছে। এরপরে দেখে নেই সিম্পোর্টটা কি? সহ। আচ্ছা সহ মানে কি? যখন তুই আর তোর বেস্ট ফ্রেন্ড আসিস, একসাথে হাত ধরাধরি করে গল্প করতে 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 বাড়ি আসছিস, ব্যাস এটাই হচ্ছে যখন দুটো পদার্থ একই দিকে প্রবাহিত হয়, এটাই হচ্ছে আমাদের সিম্পোর্ট। এবার চলে আমি আরেকবার একটা এক্ষুনি অ্যান্টি এনজাইম ম্যাম আপনি পড়লেন, আবার একটা অ্যান্টিপোর্টের গল্প দিই। অ্যান্টি ওয়ার্ডটা আছে মানে কি? ভাব তুই একটা ক্লাসরুমে ঢুকেছিস, তোর একটা অ্যান্টি বন্ধু ঢুকেছে, যখনই বন্ধুটা ঢুকলো তুই কি করলি? মুখটা ঘুরিয়ে নিলি, তার দিকে তাকিয়ে না ক্লাস থেকে বেরিয়ে গেলি। অর্থাৎ তুই এটা
তোর অ্যান্টি বন্ধু এটা। তুই যখন ক্লাসে মানে তোর অ্যান্টি বন্ধু যখন এই ক্লাসে ঢুকলো, তুই ক্লাস থেকে কি করে গেলি, বেরিয়ে গেলি। এটাই হচ্ছে আমাদের অ্যান্টিপোটের একটা স্টোরি। ব্যাস, তুই তোর বন্ধু ক্লাসে ঢুকলো, তুই ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেলি। তাহলে যখন দুটো পদার্থ বিপরীত দিকে প্রবাহিত হয়, তাহলে সেটাই হচ্ছে আমার অ্যান্টিপোড। ব্যাস ব্যাস, আর কিচ্ছু নেই, যা ভাব, আর কিচ্ছু নেই। আমার কিউটি পাই ছবিটা দেখে নে। এরপরে কি আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সক্রিয় পরিবহন। চলে আয়, একটা ইন্টারেস্টিং এবার একটা গল্প বলি। সক্রিয় পরিবহনে কি হয়, এটা ভাব তোর সাইকেল, এটা হচ্ছে তোর সাইকেল, এটা ভেবে নে এটা তোর সাইকেল। এই রকম রাস্তা আমরা পাই তো, যেখানে একদম নিচু থাকে, সাইকেল করে 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 আমাকে ওপরে উঠতে হয়, এরকম রাস্তা তো আমরা সবাই পাই। আচ্ছা দেখ, যখন নিম্ন ঘনত্ব থেকে আমাকে উচ্চ ঘনত্বে আসতে হয়, কি লাগে, প্রচন্ড পরিমাণে শক্তি প্রয়োজন হয়, না হলে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে আসা যায় না। সক্রিয় পরিবহনটা ওটাই, আর কিছুই নেই। ভাব, সক্রিয় পরিবহনে কি হচ্ছে, যে যখন অণুগুলো নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে আসছে, কিন্তু এখানে কিন্তু কোষের প্রয়োজন হচ্ছে কার, শক্তির প্রয়োজন হচ্ছে। কোষের কিন্তু প্রয়োজন হচ্ছে কার, শক্তির প্রয়োজন হচ্ছে। কোষের প্রয়োজন হচ্ছে কার, শক্তির প্রয়োজন হচ্ছে। এটাই হচ্ছে আমার কি, সক্রিয় পরিবহন। ব্যাস, তাহলে সক্রিয় পরিবহনে কি হচ্ছে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে আসছে অণুটা। ঠিক আছে, এবার চলে আসি কি, প্রাথমিক সক্রিয় পরিবহন। আচ্ছা ম্যাম, সক্রিয় পরিবহনেরও আবার দুটো ভাগ আছে, দুটো ভাগই পড়তে হবে? আরে হ্যাঁ, যে গল্পটা এতক্ষণ বলছিলাম সেটাই প্রাথমিক সক্রিয় পরিবহনের গল্পটা আমি আগামী বলে দিয়েছি, যে তুই নিচু ঘনত্ব থেকে উঁচু ঘনত্বে যাচ্ছিস, তোর শক্তি প্রয়োজন। ব্যাস, তাহলে সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় গৌণ সক্রিয় পরিবহনের প্রাথমিক আর গৌণের মধ্যে একটা টুইস্ট আছে। কিসের টুইস্ট জানিস? একটা হচ্ছে যে শক্তি লাগে, কোষে সরাসরি এটিপি লাগে, আর এখানে সরাসরি এটিপি লাগে না, এখানেও একটা গ্রেডিয়েন্ট এনার্জির একটা ব্যাপার আছে। সেই যে প্রথমে বললাম যে একটা গ্রেডিয়েন্ট, ঘনত্বের নতিমাত্রার বিপরীতে একটা টার্ম তুই পেয়েছিলিস, তোকে বললাম, ঠিক সেরকম ভাবে এখানেও একটা পাবি। সেই জন্য বলছি এই জায়গাটা বোঝার জন্য ওই ক্লাসে একবার গিয়ে ভিজিট কর। গৌণ সক্রিয় পরিবহনে আমাদের কি হচ্ছে, গৌণ সক্রিয় পরিবহনে সোডিয়াম গ্লুকোজ পাম্প হচ্ছে আমাদের এক্সাম্পল। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের কি, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ পাম্প। কি করে জানিস, এই গল্পটা খালি শোন। কি করছে, সোডিয়ামের তো উচ্চ ঘনত্ব থেকে সোডিয়াম ইজিলি নিম্ন ঘনত্বে নেমে যেতে পারবে, সোডিয়াম উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে নামছে, আর গ্লুকোজ তখন নিম্ন ঘনত্বে দাঁড়িয়ে আছে। গ্লুকোজকে বলছে এই চল তো, চল একসাথে ঘুরতে যাব। এটাই হচ্ছে আমার কি, গৌণ সক্রিয় পরিবহনের উদাহরণ। সোডিয়াম নিজে তো ঢুকছে উচ্চ থেকে নিম্ন ঘনত্বে, ইজিলি ঢুকে যাচ্ছে, আর তখন গ্লুকোজ ঢুকতে পারছে না, গ্লুকোজকে জোর করে ঢুকিয়ে দিচ্ছে। ব্যাস। আর যদি এই গ্রেডিয়েন্ট এনার্জির ব্যাপারটা বুঝতে চাস, তাহলে এইটা আমি এখন বলবো না, এই টুইস্টটা কিন্তু আমি ওই ভিডিওতে রেখে গেছি। এরপরে কি রয়েছে দেখ, সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহনের একটা পার্থক্য। প্রথমে যেটা আমি তোদেরকে বললাম, সক্রিয় পরিবহনে কি হচ্ছে, ছবিটা যেটা দেখলি, নিচ থেকে আমাকে উপরে উঠতে হচ্ছে, অর্থাৎ নিম্ন থেকে আমাকে উচ্চ ঘনত্বে আসতে হচ্ছে, নিম্ন থেকে আমাকে উচ্চ ঘনত্বে আসতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু নিষ্ক্রিয় পরিবহনে কি হয় জানিস, উচ্চ থেকে নিম্ন ঘনত্বের ব্যাপনে কি হয়েছিল, ব্যাপন, সহায়ক ব্যাপনে কি হয়েছিল, ওটাই হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। কি দেখেছিলাম আমরা, অণুরা এখানে হয়তো প্রচুর ঘনত্ব রয়েছে, বেশি ঘনত্ব রয়েছে, সেখান থেকে কম ঘনত্বে আসে, বেশি থেকে কমে আসে, এটাই হচ্ছে আমার নিষ্ক্রিয় পরিবহন। আচ্ছা, বেশি থেকে কমে আসলে আমাদের কি শক্তির প্রয়োজন হয়? প্রয়োজন হয় না তো। ব্যাস, ওটাই, শক্তির কোনোভাবেই প্রয়োজন হয় না। কিন্তু দেখ, যদি আমরা সক্রিয় পরিবহনে কি নিচু থেকে আমাকে উঁচুতে উঠতে হচ্ছে, তাহলে আমার শক্তির প্রয়োজন হচ্ছে। সেই জন্যই হচ্ছে এখানে এটিপি হচ্ছে মাস্ট, এখানে এটিপি হচ্ছে মাস্ট, আর এখানে হচ্ছে আমার এটিপির প্রয়োজনই হয় না, এটিপির আমার প্রয়োজনই হয় না। তাহলে ব্যাস, এটাই হচ্ছে, আর কিচ্ছু না। কঠিন কি লাগছে তুই জাস্ট একবার বল। এরপরেও যদি তোদের কোনো আরো ডাউট থাকে, তাও আমাকে কমেন্ট করবি, তাও কিন্তু অনুষ্কা ম্যাম চলে আসবে তোদের একদম সলিউশন নিয়ে। আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পর উৎসেচক নিয়ে আর তোদের কোনো সমস্যা থাকবে। ব্যাস, এইটাই হচ্ছে আমার আজকের ক্লাসটা ছিল।
ব্যাস আমি তোদের আজকের ক্লাসটা এন্ড করে দিলাম। কি ফাস্ট আর প্রচন্ড ইজি ম্যানারে তোরা উৎসেচকটা জেনে গেলি। কিন্তু তোদের এই যে বললাম আমি 4খানা পার্টে পড়িয়েছি হচ্ছে আমার এই উৎসেচকটা, সেই পার্টগুলো এখন তো ইউটিউবে পাচ্ছি, সবসময় কিন্তু তুই ইউটিউবে পাবি না, কখনো কখনো কিন্তু ভিডিওগুলো হারিয়েও যেতে পারে, অনুষ্কা ম্যামকে নাও পেতে পারে। অনুষ্কা ম্যামকে পাওয়ার জন্য তোকে কিন্তু ম্যাট্রিকিউলা অ্যাপটা সবসময় ডাউনলোড করে রাখতে হবে, আর সেখানে গিয়ে তোরা কিন্তু পারচেস করতে পারে বিভিন্ন ধরনের ক্লাস। ওই পারচেসটা তোদের করা দরকার, না হলে কি বলতো সারা বছর ধরে এত অল্প ফিজে তোরা সব কিছু পড়তে পারবি, বাইরে কিন্তু সেই সুযোগটা তোরা পারবি না। সেই জন্য বারবার বলছি এই সুযোগটা হাতছাড়া করিস না, তাহলে কিন্তু দেখ এখানে আমরা সবাই আছি, তোদেরকে কিন্তু আমরা ভালোভাবে সাপোর্ট করতে পারবো, আর কিন্তু ইজি ম্যানারে আমি চলে আসবো তোদের কাছে। এবার দেখ এই যে তোদেরকে আমি আজকে পড়ালাম ক্লাস নোটস তোদের পেয়ে যাবি, এত যে সুন্দর সুন্দর ছবি, এই ছবিগুলো আমি বলছি তুই আর কোথাও পাবি না। এই ছবিগুলো কোনো জায়গাতে কোনো ওয়েবসাইটেও পাবি না, কোথাও পাবি না, গুগলে তোকে এই ছবি দিতে পারবে না। সেই জন্য এই ছবিগুলো পাওয়ার জন্য কিন্তু এই অনুষ্কা ম্যামের কাছেই আসতে হবে। আর ম্যামের নোটসটা তো প্রচন্ড পরিমাণে প্রয়োজন, আমি জানি তোদের এত কোয়ারিজ দেখেছি, নোটসটাও আমি দেখেছি, তো সেই জন্য হচ্ছে আমার এই নোটস তোরা পেয়ে যাবি। প্র্যাকটিস সেট পাবি, এখন তো আমাদের এমসিকিউ, তো এমসিকিউ আমাদের প্র্যাকটিস করতে হবে, এখন তো আর থিওরি নয় যে আচ্ছা বসে বসে পড়ে যাবো, সেরকম না। আমার কথাগুলো ভালোভাবে জাস্ট শুনে নিবি, আর কি করি বলতো প্র্যাকটিস সেটগুলো তুই কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবি। এমনিও তো আমি তোদের ক্লাসে প্র্যাকটিস করাই, তাছাড়াও প্র্যাকটিস করতে থাকবি ঘরে। ব্যাস সবকিছুই তোরা পাবি এখানে, তোরা মক টেস্ট পাচ্ছিস সবই তোরা, কিন্তু এখান থেকে তোরা সুযোগটা কত পাচ্ছিস দেখ। আরেকটা সুযোগ কেউ যদি ভাবছিস হয়তো না আমি অন্যভাবেও ম্যাট্রিকুলার সাথে যুক্ত হতে চাই, তো ওদের জন্য একটা সুখবর আছে, কি জানিস প্রস্তুতি বলে একটা স্কলারশিপের ব্যবস্থা আমরা করেছি। এই প্রস্তুতি স্কলারশিপটা তোরা যদি ভালোভাবে পড়ে ভালো মার্কস করতে পারিস, তোরা কিন্তু ফ্রিতে অ্যাভেল করার সুযোগ পাবি এই ম্যাট্রিকুলা বাংলা থেকে। তাহলে তোদের কথা কত আমরা ভাবছি, তাহলে এত সুযোগ দেওয়া আছে, এর পরেও কি তোরা সেই সুযোগটা হাতছাড়া করবি? আমার তো মনে হয় না এরপরে তোরা করবি বলে। এরপরে যদি তোদের মনে হয় আচ্ছা ম্যাম ম্যাট্রিকুলা অ্যাপটা তো ডাউনলোড করলাম, কিন্তু সমস্যা হচ্ছে কোন অ্যাপটা পারচেস মানে কোন ক্লাসটা পারচেস করবো না, আচ্ছা কোনো সমস্যা নেই, তোদের জন্য কিন্তু আমার একটা নাম্বার আছে, এই যে একটা নাম্বার আছে, এই নাম্বারে গিয়ে কিন্তু তোরা কন্ট্যাক্ট কর, ওনারা তোকে এত সুন্দরভাবে গাইড করে দেবে না, তোরা ইজিলি বুঝতে পারবি তোর জন্য কোন ক্লাসটা কোন জিনিসটা খুব সুটেবল। ঠিক আছে, আজকের মতনই এখানেই আমি তোদের ক্লাসটাকে এন্ড করছি। ভালো থাকিস, আর উৎসেচক নিয়ে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বারবার বলছি কমেন্ট করবি, অনুষ্কা ম্যাম কিন্তু আরও ডিফারেন্ট একটা সলিউশন নিয়ে চলে আসবে, আশা করি আর তোদের কোনো সমস্যা হবে না। আজকের মতন ক্লাসটা এন্ড করলাম, চল টাটা।